মধ্যপ্রদেশের পবিত্র নদীর তীরে গড়ে ওঠা উজ্জয়িনী ভারতীয় সভ্যতা, জ্যোতির্বিজ্ঞান, ধর্ম ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রাচীনকালে এই শহরের নাম ছিল অবন্তিকা। হিন্দু পুরাণ মতে শিব ঠাকুর দূষণ অসুরকে বধ করে এই নগরীকে রক্ষা করেছিলেন এবং ভক্তদের রক্ষা করার জন্যই এখানকার মহাকালেশ্বর মন্দিরে মহাকাল রূপে অধিষ্ঠান করছেন। সমুদ্র মন্থনের অমৃত এই শিপ্রা নদীতে এসে পড়ায় প্রতি 12 বছর অন্তর এই শিপ্রা নদীর তীরে ঐতিহ্যবাহী সিংহস্থ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মে এই উজ্জয়িনীকে 7টি মোক্ষদায়িনী পুরীর অন্যতম বলে মনে করা হয়। এই নগরীর গৌরব বৃদ্ধি করেছেন সম্রাট অশোক, রাজা বিক্রমাদিত্য, কবি কালিদাস, জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহির সহ বহু পণ্ডিতগণ। তাহলে বুঝতেই পারছেন, সব দিক থেকে প্রাচীনকালের অবন্তিকা মানে বর্তমানের উজ্জয়িনী কতটা গুরুত্বপূর্ণ শহর ছিল এবং আজও আছে। চলুন আজ আমরা সকলে মিলে একসাথে ঘুরে দেখি সেই তীর্থভূমি উজ্জয়িনীকে। উজ্জয়িনী যাবার জন্য প্রথমেই আপনাদেরকে নিয়ে এলাম হাওড়া স্টেশনে। এখান থেকেই আমাদের মহাকালেশ্বর দর্শনের যাত্রা শুরু। আমাদের ট্রেন বিকেল 5:45 229112 শিপ্রা এক্সপ্রেস। ঠিক সময় মতো ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে এলো। অন্ধকারে বুক চিরে আমরা এগিয়ে চললাম উজ্জয়িনীর উদ্দেশ্যে। রাতের শেষে দিন এলো। হাওড়া স্টেশন থেকে আমাদের গন্তব্য উজ্জয়িনী জংশনের দূরত্ব 1657 কিলোমিটারের মতন। ট্রেনের সময় লাগবে 28 ঘন্টা 15 মিনিট, ওই 28.5 ঘন্টা বলতেই পারেন। তার মানে আজকে আমরা রাত 10টা নাগাদ নামবো স্টেশনে। গোটা একটা দিন কাটিয়ে সন্ধ্যা এলো, তারপর নেমে এলো রাত। আর দ্বিতীয় রাতে ট্রেনটা কিছুটা লেট করে উজ্জয়িনী জংশনে ঢুকলো 11:15 নাগাদ। প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে চললাম সকলের সাথে। প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে দেখলাম বিভিন্ন ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে যাত্রীদের জন্য। তবে আমরা এখান থেকে প্রথমে রাতের খাবারটা খেয়ে নিলাম। আমরা ঠিকই করেছি অটোতে যাব, তাই আমরা চলে এলাম অটোর কাছে। প্রত্যেকের 20 টাকা করে ভাড়ায় এগিয়ে চললাম মহাকাল মন্দিরের দিকে। স্টেশন থেকে মহাকাল মন্দিরের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটারের মতন। অনেকটাই রাত হয়েছে, তাই রাস্তায় লোকজন বেশ কম দেখা যাচ্ছে। মিনিট 10-এর মধ্যেই আমরা মহাকাল মন্দিরের গেটের সামনে চলে এলাম। মন্দিরের খুব কাছেই আছে শিপ্রা প্যালেস হোটেল। রিসেপশনে রুম বুকিংয়ের ফর্মালিটিস কমপ্লিট করে চলে এলাম রুমে। সাজানো গোছানো এই রুমের ভাড়া পড়ল 1500 টাকা করে প্রত্যেক দিন। ব্যাগপত্র মোটামুটি গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সকাল 7টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়লাম মহাকাল দর্শনের জন্য। হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এখান থেকে মন্দিরের দূরত্ব খুবই কম। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মহাকাল মন্দির চত্বরে। মন্দিরে কিন্তু আজকে বেশ ভিড় আছে, তাই আমরা তাড়াতাড়ি দর্শন করার জন্য 250 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। কারণ আমাদের আজকে মহাকাল মন্দির দর্শনের পরেও আরও বেশ কয়েকটা জায়গা দর্শনের ইচ্ছা আছে। মহাকাল মন্দিরে প্রবেশ করার জন্য বেশ কয়েকটা গেট আছে। আমি অবন্তিকা দ্বার দিয়ে মূল মন্দিরে প্রবেশ করার জন্য এগিয়ে চললাম। যাবার পথে ক্যামেরা এইখানে জমা করে রাখতে হয়। ফোন সাথে নেওয়া যায়, তবে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ফটোগ্রাফি করা যাবে। আমরা 4 নম্বর গেট দিয়ে মন্দিরে যাবার সময় বড় গণেশজির মন্দির দেখে
প্রথমেই গণেশজিকে দর্শন করার জন্য মন্দিরে গিয়ে ঢুকলাম। আমরা এখন মধ্যপ্রদেশের সবচেয়ে বড় আকারের সিদ্ধিদাতার সামনে নতজানু হয়ে বসে আছি। সিদ্ধিদাতাকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। সিদ্ধিদাতা মন্দিরের ঠিক কাছেই আরও একটা মন্দির আছে, যেখানে একই সাথে অনেক দেবদেবীর দর্শন পাওয়া যায়। ঢুকে পড়লাম মন্দির চত্বরে। প্রথমেই দেখতে পেলাম একই জায়গায় শ্রীকৃষ্ণের পুতনা বধ ও কালিন্দী বধের মূর্তি, রয়েছে ত্রিমুখী হনুমান। আরও কিছুটা এগিয়ে এলে কোষ্ঠী পাথরের মা দুর্গা সহ এখানে আরও অনেক দেবদেবতার মূর্তি রয়েছে। চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা ঘুরে ঘুরে সব দেবদেবীকে দর্শন করে প্রণাম জানালাম। মন্দির দেখা হয়ে গেলে এবার আমরা বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরে যাওয়ার জন্য। এই হলো মহাকাল মন্দির। মহা মানে মহান, আর কাল মানে সময়, মৃত্যু ও ধ্বংস। তাই বলা হয় মহাকাল হলেন সেই শিব যিনি সময় ও মৃত্যুর অধিপতি। আমি প্রথমেই গর্ভমন্দিরে মহাকাল দর্শনে চললাম, তবে নিয়ম না থাকায় আপনাদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না। পুরাণ মতে প্রাচীনকাল থেকেই অবন্তীনগর ছিল আধ্যাত্মিক ভূমি। এখানেই এক ধর্মপ্রাণ ব্রাহ্মণ তার 4 পুত্র দেবপ্রিয়, প্রিয়মেধ, সুকৃত ও সুব্রতর সাথে মহাদেবের আরাধনা করতেন। সেই সময় দূষণ নামে এক অসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে ঋষিমুনিদের ওপর অত্যাচার শুরু করে। তাদের যাগযজ্ঞ পূজাপাঠ বন্ধ করে দিতে থাকে। তখন ওই ব্রাহ্মণদের প্রার্থনার জোরেই মহাদেব তাদের সাধনাস্থল ফুঁড়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেন। ওই রূপে এক গর্জনেই অসুর দূষণ ও তার সেনাবাহিনীকে বিনাশ করে। এরপর মহাদেব ভক্তদের প্রার্থনা রাখতে এখানেই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে অধিষ্ঠান করেন। এই মন্দিরের জ্যোতির্লিঙ্গটি মহাদেবের একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। দক্ষিণ দিককে যমের দিক বলা হয়, তাই মনে করা হয় মহাকাল ভক্তদের মৃত্যু ভয় থেকে রক্ষা করেন। একমাত্র মহাদেবের এই মন্দিরেই কিন্তু প্রতি ভোরবেলায় ভস্য আরতি হয়। এই আরতি পৃথিবীর অন্যতম শৈব আচার। বহু প্রাচীনকালে পরমা রাজাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা মহাকালের মন্দিরটি ইলতুৎমিশ ধ্বংস করে। তবে বর্তমানের এই মন্দিরটি 1800 শতকে রানোজি শিল্ডে নতুনভাবে পুনর্নির্মাণ করেন। মন্দিরটির চারদিকেই মারাঠা স্থাপত্য লক্ষ্য করা যায়। মন্দিরটি বেশ কয়েক তল বিশিষ্ট। একদম নিচের তলায় রয়েছে মহাকাল, আর ওপরের তলাগুলোতে বিভিন্ন দেবদেবী পূজিত হচ্ছেন। সকল দেবদেবীকে প্রণাম জানিয়ে চলে এলাম টিকিট কাউন্টারের কাছে। এবারে কাউন্টারের ঠিক পাশের রাস্তা দিয়ে এগিয়ে চললাম শিপ্রা নদী ও রামঘাট দর্শনে। শিপ্রা নদী মধ্যপ্রদেশের প্রাণ ও অন্যতম পবিত্র নদী। শিপ্রা কথার অর্থ যা দ্রুত এগিয়ে চলে। লোক প্রচলিত কাহিনীতে বলা হয় ভগবান শিবের কৃপায় এই নদী পবিত্রতা লাভ করেছে। আর ভূগোল মতে মালব মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উজ্জয়িনীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চম্বল নদীতে গিয়ে মিশেছে এই শিপ্রা নদী। হিন্দু পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় অমৃতের ফোঁটা এই নদীতে পড়েছিল। তাই 12 বছর অন্তর এই শিপ্রা নদীর তীরেই সিংহস্থ কুম্ভ মেলা হয়ে থাকে। প্রাচীন কাল থেকে আজও পর্যন্ত সেই কুম্ভ মেলায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। আজও পুণ্যার্থীরা এই নদীতে স্নান করে পুণ্য লাভ করেন। শিপ্রা নদীর সবচেয়ে বিখ্যাত ঘাট হল রামঘাট। পুরাণ মতে শ্রীরামচন্দ্র সীতামা ও লক্ষ্মণকে নিয়ে এই ঘাটে স্নান করে পাশের শিব মন্দিরে পুজো দিয়েছিলেন। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় খুব সুন্দর আরতি হয়। তাই আজকে সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি দেখার জন্য আমরা আবার ফিরে আসব।
রামঘাটের একধারে প্রাচীন একটি শিব মন্দির রয়েছে। জানা যায় শ্রী রামচন্দ্র এই শিব মন্দিরেই পুজো করেছিলেন। অন্য এক ধারে রয়েছে যমরাজ ও চিত্রগুপ্তের মন্দির। এই ঘাটে হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। শিপ্রা নদী ও রামঘাট দর্শন করে এখানকার পবিত্র জল মাথায় ছিটিয়ে বেরিয়ে পড়লাম। এবারে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম 600 মিটার দূরে হরসিদ্ধি মায়ের আশীর্বাদ নিতে। মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম হরসিদ্ধি মায়ের মন্দিরে। প্রচলিত বিশ্বাস অনুসারে সতী মায়ের এখানে কনুই পড়েছিল, তাই এই হরসিদ্ধি মন্দিরকে 51 সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পেলাম দুটো বিশাল দীপস্তম্ভ, উচ্চতা প্রায় 50 ফুট। একমাত্র নবরাত্রির সময় এই প্রদীপ স্তম্ভ দুটি জ্বালানো হয়। হর মানে শিব, সিদ্ধি মানে সফলতা, তাই যিনি শিবের ইচ্ছায় জয় করেছেন সেই হরসিদ্ধি। এখানকার মায়ের এই বিশেষ নামকরণের কারণ হল হিন্দু পুরাণ মতে একসময় চণ্ড ও প্রচণ্ড নামে 2 অসুর দেবতাদের ওপর অত্যাচার করলে শিব ঠাকুরের অনুরোধে পার্বতী ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদের বিনাশ করে। শিব ঠাকুর খুশি হয়ে তাকে হরসিদ্ধি নাম দেন এবং এই স্থানেই অধিষ্ঠান করান। সামনে আমরা দেখতে পাচ্ছি নতুন মন্দির, তবে প্রাচীন মন্দিরটিও কিন্তু এই মন্দির চত্বরেই আছে। এবারে এগিয়ে চললাম প্রাচীন মন্দির দেখার জন্য। এই হলো সেই প্রাচীন মন্দির। এই মন্দিরের ভেতরেই লক্ষ্মী সরস্বতীর মাঝে হরসিদ্ধি মা অবস্থান করছেন। লোকমুখে জানা যায় হরসিদ্ধি মায়ের পরম ভক্ত রাজা বিক্রমাদিত্য মাকে খুশি করার জন্য নিজের মাথা কেটে উৎসর্গ করেছিলেন মাকে। সন্তানের ভক্তি দেখে মা তাকে নতুন জীবন দান করেন। নতুন মন্দিরের গর্ভমন্দিরে ফটোগ্রাফির নিয়ম নেই, তাই গর্ভমন্দির আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। গর্ভমন্দিরের বেদিতে মা হরসিদ্ধি পূজিত হচ্ছেন। মন্দিরের একধারে রয়েছে কঙ্কেশ্বর মহাদেব মন্দির। এগিয়ে চললাম মহাদেবকে দর্শন করার জন্য। এখানে কিন্তু অনেক ভক্ত এসেছেন। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম গর্ভমন্দিরের দিকে। ভেতরে মহাদেব পূজিত হচ্ছেন। প্রচলিত আছে এই রূপেই কিন্তু মহাদেব হরসিদ্ধি মাকে রক্ষা করে চলেছেন। কিছুটা দূরেই আছে চিন্তাহরণ গণেশের মন্দির। আমরা গণেশজির দর্শন করে তাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। হরসিদ্ধি মন্দির ভালোভাবে দর্শন করে বেরিয়ে পড়লাম 1 নম্বর গেট দিয়ে। এবারে ফিরে চললাম হোটেলের দিকে। এবেলার মতন দর্শন কমপ্লিট। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ হোটেলে রেস্ট নিলাম। ঠিক বিকেল 4:45 নাগাদ বেরিয়ে পড়লাম কুশি নদীর তীরে রামঘাটের সন্ধ্যারতি দেখার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম রামঘাটে। জানলাম আজকে আরতির সময় 6:30। সকালে রামঘাটের এক রূপ দেখেছিলাম এবং আপনাদেরকেও দেখিয়েছিলাম। এখন কিন্তু অন্য এক রূপ দেখছি। খুব সুন্দর লাগছে ঘাটের চারদিকটা। কিছুক্ষণের মধ্যে ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি করে পুরোহিতরা বৈদিক মন্ত্রোচ্চারণ করতে করতে আরতি পর্ব শুরু করলেন। এরপর শুরু হলো প্রদীপ দিয়ে আরতি। প্রদীপের আলোর ঝলকানিতে চারদিকের পরিবেশটা ভক্তিপূর্ণ এক আধ্যাত্মিক আবহ গড়ে তুলেছে। এমন পরিবেশে সময় কাটালে অনেক শান্তি পাওয়া যায় মনে।
সবার সাথে আমিও বসে বসে আরতি দর্শন করতে থাকলাম আর এখানকার আধ্যাত্মিকতার অনুভূতি অনুভব করার চেষ্টা করতে থাকলাম। আরতি শেষে তাপ গ্রহণ করে এবারে ফিরে যাওয়ার পালা। চলে এলাম সন্ধ্যায় মহাকালেশ্বর মহাদেব দর্শনে। আলোর সাজে এখন মহাকালেশ্বর মন্দিরকে অনেক সুন্দর লাগছে, অনেক বেশি প্রাণবন্ত। দেখলাম মহাদেব দর্শনের জন্য মন্দির চত্বর বেশ ফাঁকা, তাই তাড়াতাড়ি ঢুকে পড়লাম মহাকাল দর্শনে। মহাকাল দর্শন করে ভীষণ শান্তি পেলাম, দারুণ দর্শন করলাম। দিনের বেলার তুলনায় রাতে মহাকাল দর্শন কিন্তু অনেক সহজ। মহাদেব ও মহাকাল মন্দির দর্শন করে এবারে এগিয়ে চললাম মহাকাল করিডোর দেখার জন্য। মহাকাল মন্দিরের একদমই কাছেই রয়েছে এই করিডোর। হাঁটতে হাঁটতে চলে এলাম করিডোরে। এই মহাকাল করিডোরের সরকারি নাম হলো মহাকাল লোক। এটি মহাকালেশ্বর মন্দিরকে কেন্দ্র করেই 2022 সালে 11 অক্টোবর উদ্বোধন করা হয়। প্রায় 900 মিটার লম্বা এই করিডোর। এই বিশাল করিডোর তৈরির উদ্দেশ্য ছিল মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে ভক্তদের কাছে ভোলানাথের বিভিন্ন লীলা তুলে ধরার। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়বে সমুদ্র মন্থনের দৃশ্য, শিবের তাণ্ডব, গঙ্গা মায়ের পৃথিবীতে নেমে আসা, শিব ঠাকুর ও পার্বতী মায়ের বিভিন্ন রূপ, নন্দী, অর্ধনারীশ্বর, আরো অনেক মূর্তি। দারুণ, অসাধারণ লাগছে এখানে এসে। চোখ যেন এক জায়গাতে কিছুক্ষণের জন্যও স্থির রাখতে পারছি না। জানলাম 108টি অলংকৃত স্তম্ভ আছে এখানে, যেগুলোর ওপর ত্রিশূল, ডমরু সহ বিভিন্ন শিব ঠাকুরের প্রতীক রাখা আছে। আর 190টিরও বেশি ভাস্কর্যতে শিব ঠাকুরের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। ঘুরে ঘুরে দেখতে থাকলাম সেই সব দৃশ্যগুলো। রাতে যদি মহাকাল মন্দিরে না আসতাম তাহলে এমন দৃশ্য কিন্তু আমিও দেখতে পেতাম না, আপনাদেরকেও দেখাতে পারতাম না। অনেক কিছু মিস করতাম। অসাধারণ। দিনের বেলায় একরকম সাদামাটা করিডোরই দেখিয়েছিলাম, সেটাই আলোর সাজে রাতের বেলায় যে এমন মোহময়ী পরিবেশে পরিণত হতে পারে, এখানে না এলে কিন্তু বিশ্বাসই হতো না। অনেকক্ষণ ঘুরে ঘুরে বেড়ালাম করিডোরে এ প্রান্ত থেকে ও প্রান্তে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় কখনো বসে কখনো ঘুরতে ঘুরতে কেটে গেল। অবশেষে 10টা নাগাদ বেরিয়ে পড়লাম মহাকালেশ্বর মন্দির থেকে। আজ খুব ভালো কাটলো সারাক্ষণ। আপনাদের কেমন লাগলো জানাবেন বন্ধুরা। আজকের মতো বিদায়। অবশ্যই আগামী পর্বে দেখা হচ্ছে উজ্জয়িনীর সব বিখ্যাত বিখ্যাত সাইট সিনে। তবে বিদায় নেওয়ার আগে চলুন সবাই একসাথেই বলে উঠি, জয় মহাকালের জয়। যেতে যেতে আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।